আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম BCS হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের JIBB মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম অর্থাৎ MAFS সাবজেক্টের চ্যাপ্টার 1 মডিউল এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে আপনাদের মিনিমাম 20 মার্কস প্রশ্ন এসেই থাকে। কোনো বছর আমরা দেখেছি 30 মার্কস 40 মার্কস পর্যন্ত কিন্তু এসেছে। সো এই চ্যাপ্টারটা আপনারা শর্টকাট ওয়েতে না পড়ে ডিটেইলস পড়ার চেষ্টা করবেন। আমরা লাস্ট সময় কিছু সাজেশান দিব, তখন আপনারা সেই প্রশ্নগুলোকে গুরুত্ব দিবেন। কিন্তু প্রথমেই আপনারা মোটামুটি সব জানার চেষ্টা করবেন, যেন আপনার বইয়ের ভিতর থেকে বা যে কোনো জায়গা থেকে অ্যানালিটিক্যাল প্রশ্ন আসলেও আপনি সেটা বানিয়ে লিখতে পারেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের কী ক্লাস করব সেটা একটু আমরা দেখে নেই ব্যাংকার বন্ধু। আমাদের এই চ্যাপ্টারের সিলেবাস হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি, অর্থের কার্যাবলীগুলো কী কী আলোচনা করুন। এটা আমরা অলরেডি ক্লাসে আলোচনা করে ফেলেছি। আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে এই ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। কাইন্ডস অফ মানি, অর্থের প্রকারভেদ কতগুলো কী কী আলোচনা করো, আপনারা যারা দেখছেন ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো, সেটাও আমরা আলোচনা করেছি। ডিমান্ড ফর মানি সেটা আলোচনা করেছি ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত আলোচনা করব, দেখেন লাল কালিতে দিয়েছি আমরা, মেজার্স অফ মানি সাপ্লাই। মানি সাপ্লাই কীভাবে পরিমাপ করা হয় এবং ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি। ন্যারো মানি কাকে বলে, ব্রড মানি কাকে বলে। ব্যাংকার বন্ধু খুবই গুরুত্বপূর্ণ টপিকস, VBI টপিকস আজকে আমরা আলোচনা করব। আমরা আমাদের ক্লাসে এই চ্যাপ্টারের উপর যত ক্লাস মানে পুরো প্রত্যেকটা প্রশ্ন আমরা এই চ্যাপ্টারের উপর আপনাদের ভিডিও দিয়ে দিব এবং আমরা এই চ্যাপ্টারের উপর খুব সুন্দর হ্যান্ড নোট বানিয়েছি। সেই হ্যান্ড নোট গুগল ল্যাবের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেইখান থেকে লিঙ্ক থেকে নিয়ে নেবেন এবং পরবর্তীতে সাজেশানগুলো পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং রেজিস্ট্রেশন একটা দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নেবেন। জয়েন করে নিলে আপনাদের এই সবগুলো জিনিস আপনারা ফ্রি পাবেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে বলতেছি যে আমরা মেজার অফ মানি সাপ্লাই এবং ন্যারো মানি এবং ব্রড মানি কেন গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু। এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে এবং প্রতি বছর এইখান থেকে একটা অঙ্ক মাস্ট বি আসবেই। তো খুব সহজেই আপনি যদি আমাদের ক্লাসগুলো করেন, বিশেষ করে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে। আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন তাহলে এখান থেকে যে অঙ্ক আসে খুবই সহজ লাগবে। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করেন, দেখবেন যে, এবং আমাদের হ্যান্ডনোটটা সহ পড়েন, দেখবেন যে এখান থেকে এই যে ধরনের প্রশ্ন আসুক বা এই যে অঙ্ক আসুক না কেন খুবই সহজ লাগবে আপনার। তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখান থেকে আসলে এই মানি সাপ্লাই এবং ন্যারো মানি ব্রড মানি থেকে কী ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছিল এবং অঙ্ক করার জন্য আমাদের কি বিষয় জানা লাগবে। বেশ কিছু বিষয় আজকে সুন্দর করে আলোচনা করব। এই বিষয়গুলো জানলে অঙ্ক আপনার কাছে একদম পানির মতো সহজ হবে। চলেন কথা না বাড়িয়ে আমরা কিন্তু দেখাই। আমাদের প্রথম প্রশ্নটা আসছে, হোয়াট ইজ মানি সাপ্লাই। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনে এসেছিল যে মানি সাপ্লাই বলতে কী বোঝেন বা অর্থ যোগান কী। এরপর হাউ মানি সাপ্লাই ইজ মেজার্ড, এই যে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। আপনাকে বললাম না প্রতি বছর প্রশ্ন আসবেই। এবারও এইটা আপনার যখনই আপনি পরীক্ষা দিবেন যে বছরই এই মানি সাপ্লাই থেকে প্রশ্ন থাকবেই, মনে করেন 100%। তো 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল মানি সাপ্লাইটা কীভাবে মাপা হয়। অথবা আমাদের 14 নম্বর এই যে IBB টেক্সট বুকের 14 নম্বরে প্রশ্নটা এইভাবে বলা ছিল, হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লাই অফ মানি। সাপ্লাই অফ মানি বলতে আপনি কী বোঝেন, হাউ ডু ইউ ক্লাসিফাই দেম। সাপ্লাই অফ মানি বা মানি সাপ্লাইটা কয় প্রকার, এটাই বাংলায় হচ্ছে হলো অর্থ যোগান কী বা মানি সাপ্লাই কী, অর্থ সরবরাহ কীভাবে পরিমাপ করা হয় বা মানি সাপ্লাই কীভাবে পরিমাপ করা হয় 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। অথবা অর্থ যোগানের শ্রেণী বিভাগ উল্লেখ করুন, যেটা কিন্তু আমাদের IBB টেক্সট বুকের। আমি বলছি না যে আপনাদের IBB টেক্সট বুকের প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, সেগুলো থেকে আপনার 50% প্রশ্ন থাকবেই। দেখেন এই যে IBB 14 নম্বর প্রশ্নটাই 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছিল, 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছিল। আর এটা আমাদের গাইড বইয়ের কিন্তু 12 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু আমাদের গাইড বইটা এমনভাবে সাজাইছি যে আপনার টেক্সট বুকের সব প্রশ্নগুলো নিয়েছি পয়েন্ট, তারপর টেক্সট বুকের ভিতরে যে পয়েন্টগুলো সেগুলো বাদ দেয়নি, কারণ সেখান থেকেও প্রশ্ন আসে, এবং বিগত বছরের প্রশ্নগুলোও কিন্তু আমরা বাদ দেয়নি, এবং পাশে কিন্তু আমরা প্রতিটা প্রশ্নে এরকমভাবে উল্লেখ করে দিয়েছি। আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো চলেন আমরা কথা না বাড়িয়ে প্রথমেই যে আমরা মুদ্রা সরবরাহ বা মানি সাপ্লাইটা বলতে কী বোঝায় সেটা আমরা বুঝি ব্যাংকার বন্ধু। মানি সাপ্লাই বলতে বোঝায় যে একটা ইকোনমিতে যত কারেন্সি সার্কুলেট রয়েছে, অর্থাৎ পাবলিকের কাছে এবং ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা রয়েছে সেটাই হচ্ছে হলো মানি সাপ্লাই। ব্যাংকের কাছে বলতে ওই যে পাবলিকেরই টাকা ডিমান্ড ডিপোজিট আকারে যেগুলো রয়েছে সেটাই হচ্ছে হলো আমাদের মানি সাপ্লাই। আমরা একটু কিতাবি ভাষায় আমাদের বইয়ের, আপনি তো জানেন যে বাংলাদেশ ব্যাংক কী করে, মুদ্রা ইস্যু বা মানি সার্কুলেট করে, এবং এই সার্কুলেট করার পর মানি ইস্যু করার পর
সেগুলো কি হয় কমার্শিয়াল ব্যাংক দ্বারা সাধারণ মানুষজনের কাছে যায়। তো এই সাধারণ মানুষজনের কাছে কত টাকা রয়েছে একটা সরকার বা অনেক সময় অর্থনীতিবিদরা জানতে চায় যে আমাদের ইকোনমিতে এখন কত মানি সার্কুলেট করতেছে আর কি, মানুষজনের হাতে কী পরিমাণ টাকা আছে, বা তাদের ডিমান্ড ডিপোজিট আকারে বা ব্যাংকের যে ওই তাদের কিছু চেকিং অ্যাকাউন্ট বা আমরা বলি না যে কারেন্ট অ্যাকাউন্ট সেভিং ডিপোজিটে তাদের টাকা থাকে, সেই টাকাগুলো কী পরিমাণ আছে সেইটার বের করাটাই হলো আপনার মানি সাপ্লাই বা মুদ্রা সরবরাহ। এই যে বলছে মুদ্রা সরবরাহ বলতে অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায়। একটা অর্থনীতিতে এখন বর্তমানে কত কী পরিমাণ মুদ্রা আপনার সার্কুলেট হচ্ছে লেনদেনের জন্য, যার মধ্যে মুদ্রা কয়েন, যার মধ্যে আমরা বলতেছি যে নোট, কয়েন, হ্যাঁ, কারেন্সি এবং ব্যাংক আমানত অন্তর্ভুক্ত। তো ব্যাংকার বন্ধু, আমরা এই যে মানি সাপ্লাই বলতে আমরা এই যে দেখেন মুদ্রা, কয়েন, নোট এগুলো কিন্তু বোঝাইছে যে টাকা, এগুলো আসবে কিন্তু মানি সাপ্লাইয়ের মধ্যে, এই জন্য আমরা ছবিটা দিয়েছি। তো এই মানি সাপ্লাইকে আমরা বলতেছি যে দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, আপনাদের প্রশ্নে বলা হয়েছে যে মানি সাপ্লাইকে কয় ভাগে ভাগ করা হয় অথবা কীভাবে পরিমাপ করা হয়। তো দুই ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে M1 বা ন্যারো মানি, যেটাকে বাংলায় বলে সংকীর্ণ মুদ্রা। তবে বেশিরভাগ সময়ই M1 কাকে বলে বা ন্যারো মানি কাকে বলে, ন্যারো মানি যেটা সেটাকেই আমরা সংক্ষেপে প্রকাশ করছি M1 দ্বারা, বা ব্রড মানি বা M2 মানি। তো এরপর আমরা আসেন যে আমাদের এই M1 বা ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা বা ন্যারো মানি কাকে বলে। ন্যারো মানিটা হচ্ছে ব্যাংকার বন্ধু সেটাই যেটা হলো কারেন্সি আউটসাইড দ্য ব্যাংক, ব্যাংকের বাইরে যে মুদ্রাটা আছে এবং তার সাথে আমরা ডিমান্ড ডিপোজিটটা যদি যোগ করি তাহলে আমরা ন্যারো মানি পেয়ে যাব। আমরা একটু বইয়ের ভাষায় দেখি যে দ্য সাম অফ কারেন্সির যোগফল অ্যান্ড ডিমান্ড ডিপোজিটস বোথ হেল্ড বাই দ্য পাবলিক, মানে জনগণের কাছে যে ডিমান্ড ডিপোজিটগুলো রয়েছে, ইট ইজ কল্ড দ্য ন্যারো মেজার অফ মানি সাপ্লাই। অথবা বাংলায় M1 বা ন্যারো মানি হলো মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টি, উভয় জনসাধারণের হাতে থাকে এবং একে অর্থ সরবরাহের সংকীর্ণ পরিমাপ বলে। অর্থাৎ আমার কাছে ধরে নেন মানুষের কাছে, পাবলিকের কাছে ক্যাশ ফর্মে নগদ টাকা যেগুলো আছে সেইটা, প্লাস হচ্ছে মানুষ সকল টাকা তো তার বাড়িতে রাখতে চায় না, কিছু টাকা সে কী করে ব্যাংকে রাখে, তার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে। তো এবং এর বিপরীতে কি চেকিং অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড সে পায়, তো এগুলোর মাধ্যমে দিয়ে কি সে লেনদেন করে। তো এই যে ডিমান্ড ডিপোজিট আকারে তার যে অর্থটা রয়েছে, এই ডিমান্ড ডিপোজিট এবং কারেন্ট তার কাছে যে নগদ টাকা রয়েছে, এই দুটাকে যোগ করলে আমরা ন্যারো মানি পাই। তো ন্যারো মানির একটা সূত্র রয়েছে ব্যাংকার বন্ধু, এই যে M1 বের করতে গেলে M1 এর সূত্রটা হচ্ছে কারেন্সি আউটসাইড দ্য ব্যাংক, CUB যাকে বলে, প্লাস ডিডিকে বলে ডিমান্ড ডিপোজিট। চলেন আমরা একটু দেখি। এই সূত্র M1 হলো CUB কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। তাহলে আপনার যদি প্রশ্নে পরীক্ষায় কখনো আসে যে M1 বের করো, বিভিন্নভাবে দেওয়া থাকবে, তখন আপনাকে কিন্তু সূত্রটা কারেন্সি আউটসাইড ব্যাংক কতগুলো রয়েছে সেটা প্লাস এই ডিমান্ড ডিপোজিট কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ করতে হবে, তাহলে আপনি M1 বা ন্যারো মানি পেয়ে যাবেন। ব্যাংকার বন্ধু, আমরা এখন আসি এই যে M1 বা ন্যারো মানির আমরা একটা ছবি দেখতেছি। এই যে মানুষজনের হাতে, পাবলিকের হাতে বিভিন্ন রকম টাকা রয়েছে এবং এই যে এখানে ব্যাংককে যখন তার ডিমান্ড ডিপোজিটের ফর্মটা রয়েছে, এই জন্য ব্যাংকের আমরা ছবি দেখাইছি আর মানুষের হাতে কিছু যে টাকাগুলো দেখাইছি, এগুলো মিলেই হলো ন্যারো মানির। এটা আপনি এই ছবিটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আর কি। তো এরপর আসুন আমরা আমাদের এই M2 বা ব্রড মানি আমরা বলতে কি বোঝাই। M2 বা ব্রড মানি বলতে আমরা এখানে লিখছি মারিন ন্যারোলি ডিফাইন্ড প্লাস দ্য টাইম ডিপোজিট অফ ব্যাংকস হেল্ড বাই দ্য পাবলিক। অর্থাৎ হচ্ছে M2 বা ব্রড মানি হলো যখন ব্রড মানি আমরা বের করতে যাব তখন আমরা ন্যারো মানির মধ্যে যেগুলো রয়েছে, এই ন্যারো মানি প্লাস টাইম ডিপোজিটের সমষ্টিকে বলে ব্রড মানি। অর্থাৎ এই ন্যারো মানি বলতে M1 এর সবগুলোই M2-র মধ্যে আসবে, তার সাথে তার যে মেয়াদি আমানত টাইম ডিপোজিটগুলো বলতে ওই যে আমরা FDR রাখি না ব্যাংকার বন্ধু, সেটাকে বোঝাচ্ছে টাইম ডিপোজিট, আপনারা তো বুঝতে পারছেন। তো এই দুইটার যোগফলের সমষ্টিকেই আমরা বলবো হলো ব্রড মানি। তাহলে ব্রড মানিকে আপনারা যদি কখনো বলে তাহলে ব্রড মানির সূত্রটা কী হবে? ব্রড মানির সূত্রটা হলো আমাদের এই যে M2 = M1 প্লাস TD, অর্থাৎ TD দ্বারা আমরা টাইম ডিপোজিট বোঝাই। তাহলে ব্যাংকার বন্ধু, যখনই আপনি M2 বের করতে যাবেন তখন কিন্তু তার আগে তাহলে আপনাকে কি বের করতে হবে? M1গুলো বের করতে হবে। M1 কী আছে? M1 বের করে টোটাল M1টার সাথে আপনার যে টাইম ডিপোজিটগুলো রয়েছে সেটাকে যোগ করলে আপনি M2 পাবেন। ব্যাংকার বন্ধু, এখানে অনেকে এই ন্যারো মানি এবং ব্রড মানিকে ভাগ করে, অনেকে বলে যে লিকুইডিটি বেসিসে। লিকুইডিটি মানে কি? তারল্য বেসিসে। অনেকে বলে যে যার তারল্য বেশি, যেটাকে খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাবে, সেটা হলো M1। দেখেন M1 এর মধ্যে আমরা কি সাধারণ মানুষজনের ক্যাশ
অর্থ বা ডিমান্ড ডিপোজিট যেগুলো বলতেছে, ডিমান্ড ডিপোজিটের বিপরীতে কি ব্যাংক চেক ইস্যু করে, তাহলে চেকের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত নগদ টাকা তুলতে পারি, বা ডেবিট কার্ডের মাধ্যমে খুব দ্রুত নগদ টাকা কিন্তু তুলতে পারি, বা পেমেন্টের লেনদেনের জন্য খুব সহজেই ব্যবহার করতে পারি। এগুলো খুব দ্রুত কিন্তু নগদ অর্থে রূপান্তরযোগ্য, এদের তারল্য বেশি। তাহলে যার তারল্য বেশি সেগুলোকে আমরা ন্যারো মানি বলি। আর ব্রড মানি বলতে বোঝাই আমরা যেগুলো তারল্য কম, যেমন আমরা টাইম ডিপোজিট বলতেছি, মেয়াদি আমানত যদি আমাদের থাকে, বা আমাদের সেভিংস ডিপোজিট বা ডিপোজিট স্কিমগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু, বা আমাদের মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমার্শিয়াল পেপারে আমরা যদি ইনভেস্ট করি, এগুলো কিন্তু একটা মেয়াদ ছাড়া কিন্তু আমাদের এই মেয়াদ রাখতে হবে। মেয়াদ 3 মাস বা 4 মাস হোক বা 1 বছর হোক, চাইলেই খুব দ্রুত এটাকে নগদ অর্থে রূপান্তর করতে পারি না। তাহলে লিকুইডিটির বেসিসে আপনি ধরে নেবেন যার লিকুইডিটি বেশি সেটা হচ্ছে ন্যারো মানি, আর যার লিকুইডিটি কম সেটা হচ্ছে ব্রড মানি। আর ব্রড মানির সূত্রটাও জানে রাখবেন যে M2 = M1 + TD টাইম ডিপোজিট। আর ন্যারো মানির সূত্রটা হলো M1 এর সূত্রটা হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস DD মানে ডিমান্ড ডিপোজিট। এখন ব্যাংকার বলতে এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে দিয়েছি M1 এর মধ্যে আপনার পরীক্ষাতে অনেক সময় M1 এবং M2-র বিভিন্ন আইটেমগুলো দেওয়া থাকে, তারপর আপনাকে পরীক্ষাতে অঙ্কে বলে যে কোনগুলো M1 এবং কোনগুলো M2 সেটা বের করেন, বা M1 এর টোটাল M1 বের করেন বা টোটাল M2 বের করেন। এখন এর M1 এর মধ্যে কোন কোন উপাদানগুলো রয়েছে সেগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার করা খুব সহজ হবে। তো আমরা কয়েকটা কম্পোনেন্ট দিয়েছি, এই কম্পোনেন্টগুলো আপনি যদি মুখস্থ রাখেন এর মধ্যেই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে এবং ইজিলি 5 মার্কস পেয়ে যাবেন এখান থেকে। তো এই যে M1 কম্পোনেন্টসের মধ্যে প্রথমেই আমরা বলতেছি যে কারেন্সি আউটসাইড ব্যাংকস, এটা তো আমরা সূত্র শিখছি, অর্থাৎ বাংলায় প্রশ্নটা থাকতে পারে ব্যাংক ব্যবস্থার বাইরে মুদ্রা, অথবা কারেন্সি ইন সার্কুলেশন, প্রচলনীয় মুদ্রা, যেই কারেন্সিগুলো সার্কুলেট সেগুলো হচ্ছে M1 এর মধ্যে যাবে, বা কয়েন কারেন্সি, ওই যেই মুদ্রা কারেন্সি, অথবা মানি ইন ইওর পকেট, আপনার পকেটে থাকা টাকা, আপনার পকেটে যে টাকাটা রয়েছে সেটাও কিন্তু এটা খুব দ্রুত নগদ, মানে একটা টাকাই তো এটা, আপনি দ্রুত নগদ কি মানে এটা ইজিলি আপনার তো এর তো তারল্য সবচেয়ে বেশি নগদ টাকার। তো তাহলে আপনার পকেটে যে টাকাটা রয়েছে তাহলে আপনি জানেনই যে যা তারল্য বেশি সেটা M1 এর মধ্যে, তাহলে তো সেটা M1 এর মধ্যে যাবে। এরপর M1 এর সূত্রতে আমরা পড়েছি তো কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট মানে চাহিদা আমানত। আর এখন এই চাহিদা আমানতটার বিপরীতে কী করে, চেক ইস্যু করে, তাহলে এটাও তারল্য খুব বেশি। এরপর আমরা বলতেছি চেকিং অ্যাকাউন্টস হিসেবে লেখা থাকতে পারে চেকেবল ডিপোজিটস, চেকযোগ্য আমানত বা মানি ইন ইওর চেকিং অ্যাকাউন্টস, আপনার চেকিং হিসেবে জমা টাকা, হ্যাঁ, যেই অ্যাকাউন্টের বিপরীতে আপনার হচ্ছে চেকটা ইস্যু করা যায় সেটাকে তো আমরা বলি চেকিং অ্যাকাউন্টস। তাহলে এগুলো যদি থাকে, আর চেক দ্বারা তো আপনি খুব দ্রুত পেমেন্ট করতে পারবেন যে কোনো কিছুতে, লেনদেনের জন্য ব্যবহার হয়, তাহলে সেগুলোকে আপনি M1 এর মধ্যে দেবেন। আর কয়েকটা M1 এর মধ্যে আছে ব্যাংকার বন্ধু, ট্রাভেলার্স চেক, ট্রাভেলার্স চেকের মধ্যে আসবে ডিপোজিট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস উইথ বাংলাদেশ ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ডিপোজিটগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে সেগুলো আমরা নিব। এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকার বন্ধু বোঝাচ্ছে, NBFI। নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কি, তারা শুধুমাত্র টাইম ডিপোজিট নিতে পারে, তারা কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্ট বা সাধারণ যে ব্যাংকগুলো আপনার আমরা যে সাধারণ ব্যাংকে যে টাকা রাখতে পারি তারপর যখন খুশি আবার তুলতে পারি, রাখতে পারি, এরকম কিন্তু তারা টাকাটা রাখতে পারে না। আর ডিমান্ড ডিপোজিট উইথ DMBS বলতে বোঝাচ্ছে ডিপোজিট মানি ব্যাংকস, যে ব্যাংকগুলো আপনার হচ্ছে ডিপোজিট নিতে পারে, সেটা কি বলে ডিপোজিট টেকার ব্যাংকস। তো এগুলোই হচ্ছে আমাদের M1 কম্পোনেন্টের মধ্যে আসে। তো M1 এর কম্পোনেন্টগুলো তো আমরা শিখলাম, আমরা এবার একটু চলেন M2 কম্পোনেন্টগুলো কি সেটা শিখি। তো M2 কম্পোনেন্টসের মধ্যে আসে যে টাইম ডিপোজিট, আমরা যখন M2 সূত্রটা পড়লামই, হ্যাঁ, যে মেয়াদি আমানতগুলো হচ্ছে M2 মধ্যে যাবে। তারপর সেভিং ডিপোজিট বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে ওই যে আপনি প্রতি মাসে কিছু ডিপোজিট স্কিমগুলো যেগুলো সেগুলো কিন্তু সেভিং ডিপোজিটটা বোঝাচ্ছে, সঞ্চয় আমানত। এগুলো তো এক একটা ব্যাংকে এক এক রকম নাম, DPS বা বিভিন্ন ধরনের DPS স্কিম, এটাই আমরা বলতেছি। তো এগুলো তো আপনি তারল্য বেসিসে যদি চিন্তা করেন খুব দ্রুত কিন্তু নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না। তো এই যে টাইম ডিপোজিট আমরা বোঝাচ্ছি মেয়াদি আমানত, এটা বলতে বোঝাচ্ছে ওই যে FDRগুলো, এক এক ব্যাংকে এক এক রকম নাম আছে। সার্টিফিকেট অফ ডিপোজিটস অথবা মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টস, আমরা মানি মার্কেটে যেমন আমরা কমার্শিয়াল পেপার কিনি বা বন্ড কিনি, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এরকমভাবেই লেখাগুলো থাকবে আর কি। এগুলো তো লিকুইডিটি কম আপনার, তাহলে এগুলো হচ্ছে আমাদের M2 কম্পোনেন্টস। তাহলে এই M1 এবং M2-র আমরা যদি সংক্ষেপে বলি যে M1 হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, আর M2 হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিট। আর কম্পোনেন্টগুলো ভালো করে একবার মুখস্থ করে ফেলবেন। M1 এর মধ্যে আমরা চেকিং অ্যাকাউন্টস, তারপর ট্রাভেলার চেক,
এগুলো আমরা নিব। আর M2 এর মধ্যে আমরা টাইম ডিপোজিট নিব, হ্যাঁ।